ওই শুনছো? হ্যাঁ, তোমাকেই বলছি। আজকের এই গল্পটা তোমার জন্য। যদি এক ফোঁটা ভালোবাসা, একটু গল্প আর একটু অনুভব দরকার হয়, তাহলে স্বাগত আমাদের ফাইজার ডায়েরিতে। এখানে ভালোবাসা শুধু বলা হয় না, শোনা যায়। তাই প্রতিনিয়ত নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো ফাইজার ডায়েরি। ধন্যবাদ সবাইকে। আমাকে দেখে নিলে ভালো হবে। আমি দেখতে কালো, বিয়ের পর যেন খাতুনের দ্বিধায় পড়তে না হয় কালো স্বামী নিয়ে। দেখে নেওয়া উচিত আমাকে, সরাসরিও দেখা যাবে যেভাবে আমি দেখেছি। এখনো মনে করব না কিছু। ইসমা কিছুটা অপ্রস্তুত হয়ে এলো। মেয়ে দেখতে এসে এমন খোলাখুলি কথা বলল তো পাত্রের অপ্রস্তুত অবস্থা হবেই। ইসমা এক ঝলক দৃষ্টি দিয়ে আবার মাথা নত করে ফেলল। মেজরের চোখে ইসমাতেই আবদ্ধ। নিজেকে দেখতে বলে আবার বড় বড় চোখ খুলে ইসমার দিকেই দিয়ে রেখেছে। এমতাবস্থায় ইসমা ভালো করে দেখবে কি করে? এই সবগুলো মুরগি কার? আর ওই ছাগলগুলো? ইসমার খুক খুক করে কাশি উঠে গেল। দেখতে এসে জীবনে শুনেনি হাঁস মুরগি কার জিজ্ঞেস করতে। ইসমা স্বাভাবিক হয়ে বলল, আমি আর আমার মা লালন পালন করি। প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়াতে দাঁড়াতে মেজর বলল, আল্লাহ রাজি থাকলে আমার সামনে বসে থাকা খাতুনের বিয়ে হবে, এবং আজকেই হবে, আমার সাথেই হবে। ইসমা ভ্যাবাচাকা খেয়ে তাকালো 6 ফুট লম্বা লোকটার দিকে। মেজরের দৃষ্টি এখন বাইরে। খাতুন সম্বোধন শুনে বেশ অবাক হয়েছে। খাতুন বলে তো কেউ ডাকে না। ডাকটা কেমন অন্যরকম আর অদ্ভুত শোনায়। আমি একজন সেনা সদস্য, যখন তখন বাড়িতে ফিরতে পারি না। যে কোনো উৎসব অনুষ্ঠানে থাকবো থাকবো করেও থাকতে পারি না। 3 মাস 4 মাস পর বাড়ি আসি। কখনো এর চেয়েও দেরি হয়। এমনও হতে পারে মাঝরাতে বা ভোর রাতে, অথবা তপ্ত দুপুরে সংবাদ আসতে পারে মেজর উসামা খন্দকার দেশের জন্য শহীদ হয়েছে। আবার এমনও খবর আসতে পারে আমি মারাত্মক লেভেলে জখম হয়েছি। একজন সৈনিকের স্ত্রী হলে শক্ত মন থাকতে হবে। ভয় দেখাচ্ছি না, শুধু সতর্ক করে দেওয়ার জন্য বললাম। কারণ এই নিয়ে পরে আবার খাতুনের কিঞ্চিত মন খারাপ বা নিরাশের আভা যেন না দেখা যায়, তাই। আমি ভয় পাইনি। আর আমি জানি সামরিক বাহিনীতে যোগ দিলে এমন হয়েই থাকে। মেজরের ঠোঁটে অদ্ভুত হাসি খেলে গেল। লম্বা লম্বা পা ফেলে বাইরে গিয়ে সবাইকে বলল, এই খাতুনকে বিয়ে করতে তার আপত্তি নেই। খাতুনেরও যদি কোনো সমস্যা না থাকে তবে আজকে নিরিবিলিতে বিয়ের কাজ সম্পন্ন হয়ে যাক। কারণ তার হাতে ছুটি আছে অল্প কয়েকদিন। সুন্দর মতো বিয়েও হয়ে গেল সাদামাটা স্বল্প খরচে। ওসামা খন্দকারের বাবা মা বড় বোন এসেছে। ওসামার মায়ের নাম মালিহা খানম, মেছো খালামণির নাম মানজিয়া খানম, মাজেদা খানম হলো ছোট খালামণি। মানজিয়া খানমের বিয়ে হয়েছে ওসামার চাচার সাথে। মালিহা আর মানজিয়া দুজন পরস্পর বোন। দুই বোনের এক বাড়িতে বিয়ে হয়েছে। তারা বনে বনে যা হয় সেই হিসেবে মাজেদা খানমের বিয়ে হয়েছে দূরে এবং গ্রামে। তাদের 3 বোনের সম্পর্ক বেশ মধুর। তামান্না হলো মানজিয়ার মেয়ে। ওসামার চেয়ে বয়সে অনেক বড়। তামান্নাকে মেজর ওসামা সবসময় বড় বোনের আসনে রাখে এবং সম্মান দেয়। মাজেদা খন্দকার পরিবারে ইসমার আগাগোড়া সব জানিয়েছে। রাহাতের মারধর, নির্যাতন এবং গালের কাটা দাগের কথাও বাদ রাখেনি। এমনভাবে ইসমার মামা এবং মায়ের কাছে ওসামার প্রাক্তন অবনের কথা সব স্পষ্ট বলা হয়েছে। ইসমাকে যখন নিয়ে যাওয়া হবে শ্বশুরবাড়িতে তখন মেজর বেঁকে বসে। মেজর শাশুড়ি মাকে ছাড়া বউ নেবে না। বউয়ের সাথে শাশুড়ি ও খন্দকার পরিবারে যেতে হবে। তাইয়া খাতুন হতবাক, মেয়ের সাথে মা কেন যাবে? আসলে ঘটনা অন্যদিকে। ছোট খালামণি থেকে মেজর ইসমার মায়ের ব্যাপারেও সব জানতে পেরে বুঝতে পেরেছে মামের ভাগ্য এতদিন একরকম ছিল। ইসমার বাবার উপর প্রচুর রাগ হচ্ছে। কোনো বাবা কি করে পারে একটা খবর অন্তত না নিতে? খন্দকার পরিবারের সবাই খোলা মন এবং মিশুক প্রকৃতির। সবচেয়ে সরল সোজা নরম দয়ালু মনের সদস্য হলো ইসমার শাশুড়ি।
মালিহা খানম নতুন বিয়ানের হাত ধরে বসে আছে। ছেলের সাথে এখন মাও যোগ দিয়েছে। ইসমার মা কাচুমাচু হয়ে বসে আছে। মেয়ের সাথে আবার বিয়ের দিনে মেয়ের শ্বশুরবাড়িতে মা যায় কি করে? মালিহা, মানজিয়া, মাজেদার 3 বোন ইসমার মাকে বুঝিয়ে রাজি করায়। হাঁস মুরগি ছাগল ভাইয়ের বউদেরকে দিয়ে রওনা হয় ঢাকা গোপীবাগ। বড় বড় বিল্ডিং এর মাঝে একটি একতলা বাড়ি, সামনে বড় করে লেখা খন্দকার বাড়ি। আসতে আসতে রাত হয়ে গেছে। বাড়ির সামনে ওসামার 2 বোন তুলি আর টুসি দাঁড়িয়ে আছে গাঁদা ফুলের মালা নিয়ে। গদগদ হয়ে দুজন গাঁদা ফুলের মালা নতুন ভাবির গলায় ঝুলিয়ে দিল। তামান্নার আর কোনো ভাই বোন নেই। ওসামা, তুলি, টুসি আর মাজেদা খালামণির ছেলে মেয়ে এদের সবকটাকে জানে প্রাণ দিয়ে আদর করে। এরা চাচাতো ভাই বোন হয়ে আবার খালাতো ভাই বোনও হয়। তামান্নার 4 বাচ্চা, 2 জন ছেলে 2 জন মেয়ে। 4 জন ইসমাকে ঘিরে বসে আছে। তামান্নার স্বামী তামান্নাকে ফিসফিস করে বলছে, তোমার মেজর ভাইয়ের ঘর ফুল দিয়ে বাসর ঘর সাজিয়ে রেখেছে। তামান্না খুশি হয়ে বলল। খুব ভালো হয়েছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। তামান্নার শ্বশুরবাড়ির কাছেই। ছেলে মেয়ে স্বামী নিয়ে চলে গেছে, আবার সকালে আসবে। তুলি টুসি দুজনে ইসমার মাকে নিজেদের রুমে নিয়ে গেছে। তাহিয়া খাতুন মেয়ে দুজনের সরলতা আর মিশুক ব্যবহার দেখে পুলকিত। মালিহা, মানজিয়া 2 বোন বিয়ানের সাথে কতক্ষণ কথা বলে গেছে। তাহিয়া খাতুন প্রত্যেকজনের ব্যবহার দেখে ভীষণ আনন্দিত। তার মেয়ে এতদিন ভালো জায়গায়, সঠিক জায়গায় এসেছে। এতদিনের দোয়া আল্লাহ কবুল করেছেন। ফুলে ফুলে সজ্জিত বিছানা, সাদা চাদরের ওপর গোলাপের পাপড়ি দিয়ে লাভ শেড আঁকা, দেয়ালে একটা করে রজনীগন্ধা টানানো। জারজেবা ফুল 5টা একসাথে করে তোড়া বানিয়ে খাটের উপরে মাথার দিকে আর নিচে পায়ের দিকে রাখা হয়েছে। ইসমা জারজেবা ফুলগুলো দেখে নয়ন জড়িয়ে গেল। মেজর রুমে ঢুকে আগে বিছানায় পাপড়িগুলো ফেলে নব্য বিবাহিতা স্ত্রীর দিকে তাকিয়ে বলল, বিছানা পরিষ্কার করে দিচ্ছি, শুয়ে পড়ো, ভালো লাগবে। তামান্না ওদের ঘরে ইসমার প্রয়োজনীয় জামা কাপড় জিনিসপত্র রেখে গেছে। ওসামা খন্দকার উঁচু করে বের হয়েছে। জায়নামাজ বিছিয়ে ঘাড় ফিরিয়ে ইসমার দিকে তাকিয়ে বলল, যাই নামাজ দিব আর একটা। ইসমা মাথা ইশারায় হ্যাঁ বোঝালো। দুজনে 2 রাকাত নামাজ পড়ে দোয়া চেয়ে নিল। খাওয়া দাওয়ার পর্ব আগে শেষ হয়েছে। লাইট অফ করে দুজনে শুয়ে পড়েছে। ঘরে শুধু ড্রিম লাইটের আলো বিদ্যমান, জানালা একটা খোলা, যার কারণে রূপালী চাঁদের নীল যে আলোর ছিটাফোঁটা ঘরে আসছে। দুজনের কারো মুখে কথা নেই। ওসামা খাট থেকে নেমে ড্রয়ার থেকে একটা ছবি বের করলো। ছবিটা বেশ পুরনো। 4 জন কিশোর হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। মেজরের মনে চাপা কষ্ট উতলে উঠেছে। ছবিটা জায়গা মতো রেখে অন্ধকার রুমে নিজের মনে হাঁটতে লাগলো। ইসমা ঘুমায়নি তখনও। আচমকা কানে ভারী এক কণ্ঠস্বর হানা দিল। খাতুন। আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই ডাকছি। তোমাকে খাতুন বললে সমস্যা হবে? নামটা কি বুড়ো বুড়ো শোনা যায়? না না, সমস্যা নেই, আপনার যা ইচ্ছে তাই বলবেন। ওসামা স্ত্রীর পাশে শুয়ে চোখের ওপর হাত রেখে বলল, তোমার ভালো কোনো বান্ধবী ছিল যাকে খুব মিস করো কিন্তু দেখা করতে পারো না, এমন কিছু? এত বন্ধুত্ব কারোর সাথে ছিল না। আমার মা আমার সবচেয়ে কাছের বন্ধু। এই কারণেই শাশুড়ি মাকে তোমার কাছেই রেখে দিলাম। জানো খাতুন, আমার ভালো 3 জন বন্ধু ছিল, একদম ভাইয়ের মতো। তারা কোথায়? নেই, একজনও নেই কাছে। ওরা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। খাতুন, জি। তোমার কি মাথা ব্যথা করছে? না, তেমন না, অল্প অল্প। অল্প হোক আর যাই হোক, মেডিসিন নেবে একটু, ওঠো। না লাগবে না, ঘুম হলেই ঠিক হয়ে যাব। ও, বুঝেছি, স্বামীর সেবা নিতে চাইছো তাই না? কোনো ব্যাপার না। এই বলে ইসমার মেজর স্বামী আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো মাথায় এবং কপালের 2 পাশে ম্যাসেজ করে দিতে শুরু করলো। ইসমা কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেছে। মেজর তখনও সজাগ। রজনীগন্ধার ঘ্রাণ নাকে এসে বাড়ি খাচ্ছে। ওসামা খন্দকারের দৃষ্টি গেল ইসমার গালের দাগে। ফর্সা গালে কালো দাগটা জ্বলজ্বল করছে। ড্রিম লাইট আর চাঁদের হালকা আলোতে মেজর
গভীর দৃষ্টি নিয়ে দেখল খাতুনের মুখের স্পট। আজ তামান্না এটাকে স্পট বলেছে, অথচ এখন এই মুহূর্তে ওসামা খন্দকারের কাছে মৃদু আলোতে খাতুনের এই দাগ কিছুই মনে হলো না। চোখে একটু খারাপ লাগলো না, বরং ধীরে ধীরে মেজরের মনে এই দাগটা অন্যরকম দাগ কেটে গেল, যা ইতিপূর্বে এর আগে হয়নি। মেজর নিজেও কিছু বুঝতে পারল না। মনে পড়ে গেল দিনের কথা। মাজেদা বলেছিল ইসমার ওপর রাহাত আর তার পরিবার কি বর্বরতা করত। ওসামার চরম রাগ উঠেছে রাহাত পশুটার উপর। ইচ্ছা করছে এখনই ওই জানোয়ারটাকে গিয়ে বধ করে আসতে। খন্দকার বাড়িতে ওয়ালিমার আয়োজন চলছে থমছে। তুলিটুসি ইসমার সামনে বসে আছে। তামান্নার ছেলেমেয়েরা হুড়মুড় করে বাড়ি ঢুকেই ইসমার তালাশ করা শুরু করেছে। তারা মায়ের কাছ থেকে শুনেছে এবারের মামি খুব ভালো, আগেরটা ভালো ছিল না, সবাইকে কষ্ট দিয়ে চলে গেছে। তামান্না পেশায় একজন ডক্টর, ভালো ভালো সার্জারিতে অংশগ্রহণ করে। তামান্নার স্বামী ইঞ্জিনিয়ার। মেজর ওসামা ফোনে কথা বলতে বলতে বাইরে থেকে ভেতরে মাত্রই প্রবেশ করলো। অমনি এক একজন ডেকে উঠল। এই কালো মামা এদিকে আসো। এই কালো মামা মামি কিন্তু আমাদের পছন্দ হয়েছে। এই কালো মামা আমরা আজ মামিকে নিয়ে যাব। তামান্নার ছেলেমেয়েরা কালো মামা ডাকে মেজরকে। মেজর বিড়বিড় করে বলল, খাতুনের সামনে ইজ্জত রফা দফা। তুষি ইসমার চুল ঠিক করে শাড়ির আঁচল মাথায় উঠিয়ে দিল। তারপর মিষ্টি হেসে টুসির দিকে তাকিয়ে বলল, ভাবিকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, তাই না রে? টুসি ঠোঁট চেপে হেসে হাতের ইশারায় ভাইকে দেখালো। মেজর গাঢ় দৃষ্টি দিয়ে রেখেছে তার বধূর দিকে। ইসমাকে একদম মিষ্টি পরীর মতো দেখাচ্ছে। মেজর তাকাতে তাকাতে নিজের ঘরে গেল। শেষ মাথায় গিয়ে পেছনে ফিরে আরেকবার তাকালো। ঠোঁট দিয়ে বের হয়েছে একটি শব্দ, মাশাআল্লাহ। ড্রয়িং রুমে তামান্নার বাচ্চারা আর তুলি টুসি হাসতে হাসতে একজন আরেকজনের ওপর ঢলে পড়েছে। তারা ব্ল্যাক ডায়মন্ডকে এমন বোকা কাজ করতে কখনো দেখেনি। তামান্না বেশিরভাগ সময় ওসামাকে ব্ল্যাক ডায়মন্ড বলে, মালিহা খানম বলে কালো মানিক। মালিহা আর মানজিয়া দুই বোন ইসমার মায়ের সাথে রাগারাগি করছে। ইসমার মা সকালে নাস্তা করার পর থেকে একটার পর একটা কাজ করেই যাচ্ছে। কর্মী মানুষ বাড়িতে সারাদিন কাজ করেছে, এখানে হাত গুটিয়ে বসে থাকতে ভালো লাগে না। তাই হাতাহাতি কাজ করতে নিলেই ইসমার দুজন শাশুড়ি খেপে যায়। তাহিয়া খাতুন এ জীবনে অনেক মানুষ দেখেছে, ভালো মানুষ দেখেছে, খারাপ মানুষও দেখেছে, কিন্তু খন্দকার পরিবারের মতো এমন পরিবার আর দেখেনি। ইসমার শ্বশুর আর চাচা শ্বশুর বাজার করে ফিরেই বইয়ের সালামি দিয়েছে। এই সালামি নিয়ে এখনো বসে আছে। তাই ননদ দুজন বলল, ভাবি অনেকক্ষণ হয়েছে বসে আছেন, ভাইয়া এসেছে, যদি কিছু লাগে আপনি রুমে যান, মেহমান আসলে আমরা ডেকে দিব আপনাকে, আর টাকাগুলো রেখে আসুন। ইসমা উঠে রুমে চলে গেল। মেজর কথা বলছে ফোনে। ক্যাপ্টেন আর কত দূর? ওই পাশ থেকে উত্তর আসলো, স্যার আমার দোষ নেই, লামিয়ে 2 ঘন্টা সেজে গুজে দেরি করে ফেলেছে। আচ্ছা, সমস্যা নেই, তাড়াতাড়ি আসো ক্যাপ্টেন। জি স্যার, আসছি। ইসমা ভারী শাড়িতে পা বেজে উষ্টা খেয়ে পড়েছে মেজরের পিঠের ওপর। কানে ফোন টিপেই ওসামা খন্দকার হাত পিছনে নিয়ে সযত্নে ধরে ফেলল কাঙ্ক্ষিত রমণীকে। ইসমার বুক কাঁপছে, কেমন বোকার মতো কাজ করে ফেলল। হাঁটার গতি ঠিক ছিল, তবে এখানে এসে এমন হলো কি করে? দরজার পাশে হাসির আওয়াজ আসছে। মেজর বুঝে গেল এই কাজ বাড়ির লয় লস্করদের। তামান্নার ছোট মেয়েটাকে বড় কেউ শিখিয়ে দিয়েছে মামিকে মামার ওপর ধাক্কা দিয়ে ফেলে দিতে। বাচ্চাটা আস্তে ধাক্কা দিয়ে এই দেশ আর নাই, গুম হয়ে গেছে সাথে সাথে। কখন আসলো কখন গেল দেখাই গেল না। ওদের ফুসুর ফুসুর শুনে ইসমা বিষয়টা ধরতে পেরেছে। মেজর ইসমার হাত ধরে খাটে বসিয়ে দরজায় গিয়ে দাঁড়িয়ে চোখ পাকিয়ে বলল, এখান থেকে যাবে নাকি মুখের উপর দরজা লাগিয়ে দেব? তুলিটুসি 2 বোন ভাইকে দেখেই তোর। এই 2 বোন ভাইকে যথেষ্ট সম্মান করে, কিন্তু বোনের ছেলে মেয়েদের তালে পড়ে ওদের সাথে দুষ্টুমিতে মেতে ওঠে। মালিহা খানম এদিক দিয়েই যাচ্ছিল। বিচ্ছু বাহিনীকে একজোট হয়ে ছেলের দরজার সামনে দেখে বললেন, এই তোরা আমার কালো মানিকের পেছনে পড়ে আছিস কেন? দুষ্ট একটা বলে উঠল, তোমরা কালো মানিককে বলো মামিকে আমাদের কাছে ছেড়ে দিতে।
তোরা মামিকে দিয়ে কি করবি? আমাদের বাড়ি নিয়ে যাবো। নিজেরাই তো এই বাড়ি পড়ে থাকিস, আবার আমার বউকে কই নিয়ে যাবি? উফ নানু, বিরক্ত করো না তো, সরো। মালিহা খানম কান ধরে সবগুলোকে নিয়ে গেলেন। যেতে যেতে বলে গেলেন, আমার কালো মানিককে তোরা বড্ড জ্বালাস। তামান্না আসুক, তোদের সব কটাকে ধরতে হবে। খাতুন, জি। তোমার কি কি লাগবে একটা লিস্ট তৈরি করো। আমার এখন কিচ্ছু লাগবে না আপু, অনেক কিছু দিয়েছে। ওইটা আপু তার তরফ থেকে দিয়েছে, আমি তো কিছুই দিলাম না। আচ্ছা, তোমাকে নিয়ে বের হলে কেমন হয়? নিজের পছন্দ অনুযায়ী যা যা লাগে কিনে নিবে। তোমার মামারা আসছে, তাদের সাথে কিন্তু শাশুড়ি মাকে যেতে দিব না। আমি ক্যাম্পে ফিরে যাওয়ার পর তোমাকে আর শাশুড়ি মাকে বাবা আর কাকু মিলে গ্রামে নিয়ে যাবে, আবার তাদের সাথেই চলে আসবে। মন খারাপ করে ফেললাম? না না, মন খারাপ হয়নি, কিন্তু মা এতদিন এখানে থাকতে চাইবে না। আর শাশুড়ি মা এখন থেকে এখানেই থাকবে। ইয়া আল্লাহ, মানুষ কি বলবে? যখন আমরা দুঃখে থাকি তখন মানুষ একটু দুঃখ ভাগ নিতে আসে না, আর যখন সুখে থাকি তখন মানুষ সুখের উৎস খুঁজতে দৌড়ে আসে। মানুষের কথা কানে না নিলেই ভালো হয়। কে কি বলে তাতে আমার মনোযোগ বিঘ্নিত ঘটে না। এই মুহূর্তে আমি তোমার কথাই গুরুত্ব দিব বেশি। আমাকে হতাশ করো না খাতুন। আমি চাই তোমরা মা মেয়ে একসাথে থাকো। আমার পরিবার তোমার পরিবার এক পরিবার। ছোট খালামণিকে যেমন দেখেছ, আমার মা তার চাইতেও আরও বেশি সহজ সরল। আর মেজ খালামণিকে তো নিজের চোখেই দেখলে। শাশুড়ি মায়ের কোনো অভিযোগ থাকবে না খন্দকার বাড়িতে, ইনশাল্লাহ। ইসমার চোখের পানি টলমল করছে, যেন কচু পাতার উপর কয়েক ফোঁটা পানি অস্থির হয়ে নড়াচড়া করছে, যে কোনো সময় পড়ে যাবে। তার মাকে নিয়ে এমন করে কেউ চিন্তা করেনি। খুব ভালো লাগছে মেজর স্বামীর কথা শুনে। চোখ থেকে পানি পড়েও গেল। এক ফোঁটা মোটা অশ্রুকণা গালের কাটা দাগে এসে থেমে গেল। ফর্সা গালে কালো দাগে এক ফোঁটা জলকণা। মেজর যেন ঘরে চলে গেছে। আনমনেই হাত উঠিয়ে বৃদ্ধাঙ্গুলের মাধ্যমে নরম জলকণা মুছে দিল। ইসমার ডাগর ডাগর চোখ থেকে ধারাবাহিকভাবে আরও 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল মেজরের হাতে। ওসামা খন্দকার নিচু হয়ে বসে পুরোটা মুখটা স্ক্যান করে চোখ বন্ধ করে ফেলল। কেমন নতুন অনুভূতির সঞ্চার হচ্ছে। এই খাতুন তার কাঠখোট্টা জীবনে যুক্ত হয়ে নতুন নতুন কিছু যুক্ত করছে। মেজর ভেসে যাচ্ছে খুব অল্প সময়ে এক পবিত্র বন্ধনের আবদ্ধে। কেন কাঁদছো খাতুন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ কেন? আমার মা আমার সাথে থাকলে আমার খুব ভালো লাগবে। মা দূরে থাকলে আমার চিন্তা হতো আগের মতো। শাশুড়ি তো মায়ের মতোই হয়, তাই না? তোমার মা আমার শাশুড়ি হয়, আমারও মা হয়। আমার মা তোমার মা হলে তোমার মাও আমার মা। তোমার মা কি আমার মা হতে দিবে না? ইসমা হেসে ফেলল, চোখে তখনও পানি। এদিকে মেজরের অবস্থা শোচনীয়। খাতুন ঘোলাটে চোখে ঠোঁটে হাসছে। কি সুন্দর লাগছে। গায়ে শাড়ি গয়না জড়িয়ে এভাবে হেসে ওসামা খন্দকারকে ঢোক গিলিয়ে দিল। এই নমনীয় কোমলমতি স্নিগ্ধ সুশ্রী খাতুন মেজরের ভেতরে সব ওলটপালট করে দিচ্ছে একটু একটু করে। মেজরও গা ভাসিয়ে দিচ্ছে সেই স্রোতে। মেজর নিজেও জানে না এই স্রোতে ভাসতে ভাসতে সে পৌঁছে যাবে সুখের ঠিকানায়। যে সুখ সে প্রথম কাতারে পায়নি, তা সে পেয়ে যাবে এই ইসমা খাতুনের মাধ্যমে। ক্যাপ্টেন রিয়াদ তার স্ত্রী লামিয়াকে নিয়ে ঢাকা গোপীবাগ এসেছে। লামিয়া ছটফট করছে কখন মেজরের বউ দেখবে। খন্দকার বাড়িতে ঢুকেই তুলি টুসিকে ধরে ইসমার কাছে পৌঁছে গেল। ইসমার সাথে দেখা সাক্ষাৎ করে মালিহা খানমের কাছে কত প্রশংসা করলো। মানজিয়া খানম বললেন, লামিয়া, আমাদের আসমানের বউ কেমন দেখলে? খন্দকার পরিবারের কেউ কেউ মেজর ওসামাকে আসমান বলে। মাজেদা বলল, এই লামিয়া, আমার পছন্দ কেমন? আসমানের বউ আমার পূর্ব পরিচিত। মেয়েটার মুখে যেমন মায়া, ব্যবহারও অত্যাধিক সুন্দর। লামিয়া গদগদ হয়ে বলল, ভাইয়ের জীবনে এতদিনে পারফেক্ট সঙ্গিনী এসেছে। দাওয়াতি মেহমান একে একে সবাই আসতে লাগলো। আর্মি অফিসার, জেনারেল, কর্নেল, সেনাবাহিনীর সদস্য, এমন কিছু গণমান্য লোক, তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।
সবাই নতুন বধূর জন্য ভালো ভালো গিফট এনেছে। মাঠ ময়দান পাহাড় জঙ্গল ছেড়ে হঠাৎ মেজর ওসামার বিয়ের ওয়ালিমায় হাজির হয়ে তাদেরও খুব আনন্দ লাগছে। মোশাররফ খন্দকার হলো ওসামার বাবা, মোবারক খন্দকার ওসামার চাচা। তারা সবাই চাচাকে কাকু বলে। ইসমার দুজন মামা, ওসামার বাবা, চাচা, দুলাভাই আর আর্মি মেহমান সবাই একসাথে খেয়েছে। ক্যাপ্টেন রিয়াদও তাদের সাথেই বসেছে। ওসামা হাত ধরে রিয়াদকে বসিয়ে দিয়েছে সবার সাথে। সময়টা এখন বিকাল। একে একে সব মেহমান চলে গেছে। তাহিয়া খাতুনের ভাইরাও চলে গেছে। মালিহা, মানজিয়া, দুই বোন রিয়াদ আর তামান্নাকে রাতের খাবার দিয়ে দিয়েছে। ওসামা তাদেরকে রাস্তায় এগিয়ে দিয়ে ড্রয়িং রুমে ঢুকতেই কানে বিষাক্ত কথা হানা দিল। তামান্নার খালা শাশুড়ি পান মুখে দিয়ে সমান তালে কটাক্ষ করে যাচ্ছে, ইসমা খন্দকার পরিবারের বউ হয়ে আসার যোগ্য না। বন্ধা মেয়েকে কেন মেজর হয়ে বিয়ে করলো? এই বংশে নির্বংশ থেকে যাবে। যে ঘরে বাজা মেয়ে থাকে সে ঘরে রহমত আসে না। গ্রামের অশিক্ষিত মেয়ে কোনোভাবেই মানানসই নয় মেজর ওসামার সাথে। এইসব ইত্যাদি ইত্যাদি। তামান্নার আগে ফুঁসছে। খালা শাশুড়িকে কিছু বলতেও পারছে না। ইসমা সামনেই বসা। তাহিয়া খাতুন একটু আগে ঘুমিয়েছে। বর্তমানে ড্রয়িং রুমে কি হচ্ছে তা তাহিয়া খাতুনের অজানা। মালিহা, মানজিয়া দুজন পরিস্থিতি স্বাভাবিক করতে বললেন। আমরা আসমানের জন্য ভালো মন মানসিকতা এবং উদারতাপূর্ণ একজন মেয়ে চেয়েছিলাম। তখনই মাজেদা ইসলাম সম্পর্কে আমাদেরকে জানায়। আসমানকে নিয়ে আমরা ইসলামকে দেখতে যাই। পছন্দ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আমার ছেলের সুখে থাকা জরুরি। বাচ্চা আল্লাহ দিলে ইনশাল্লাহ হবে, আর না দিলে আল্লাহর উপর কোনো অভিযোগ নেই। মানজিয়া খানম বললেন, বাচ্চা না হওয়াতেও ইসমামের দোষ কোথায়? এখন চিকিৎসা প্রযুক্তি ভালো উন্নত হয়েছে, আমরা ভালো চিকিৎসা করাবো। এরপর যদি ফলস্বরূপ শূন্য, তবে কোনো বাচ্চা অ্যাডপ্টও করা যাবে। ওরা দুজন সুখে সংসার করতে পারলে আমরা খুশি। কত পরিবারের বাচ্চা কাচ্চা থাকা সত্ত্বেও অশান্তি লেগে থাকে। আমরা অশান্তিকে ভয় পাই? ইসমাম গর্বে খন্দকার পরিবারের বংশ আসলে আসবে, না আসলে নাই। এতে ইসমামের কোনো দোষ নেই। আমরা কখনোই মুখ্যদের মতো এ যুগে এসেও অপবাদ দিতে পারি না। মা খালার উপরে গিয়ে তামান্না আর কিছু বলেনি। মেজর দরজায় দাঁড়িয়েছিল। এক পলক নিক্ষেপ করলো নিচের দিকে তাকিয়ে থাকা ইসমা খাতুনের দিকে। তারপর পা বাড়িয়ে সিঙ্গেল সোফায় বসতে বসতে রাশভারী গলায় বলল, এনিফা, এলিসা, তোমরা বড়দের মাঝে কি করো? নানুর রুমে গিয়ে বসো। এহসান, একরাম, তোমরা নানু ভাইয়ের রুমে যাও। এরা হলো তামান্নার ছেলে মেয়ে। বড়দের মাঝে বসে কথা শুনছিল। অন্য সময় কালো মামা করে গলা ছিঁড়ে ফেললেও এখন ভদ্র বাচ্চার মতো সবাই ড্রয়িং রুম ত্যাগ করে চলে গেল। মামার কণ্ঠ শুনতেই বুঝতে পেরেছে মামা এখন সিরিয়াস মোডে আছে। খালাম্মা, আপনার এত মায়া আমার জন্য কবে তৈরি হলো? ডান পাশে ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো ওসামা খন্দকার। তোমার জন্য সত্যি আমার মায়া হচ্ছে। একটা ক্ষুদাওয়ালা মেয়েকে কেন বিয়ে করলে? আগের ঘরে বাচ্চা হয়নি, এখানেও হবে না। তুমি চিরকাল বাবা ডাকে শোনা থেকে বঞ্চিত হয়ে গেলে। জেনে শুনে কেউ এমন কাজ করে? এইসব মেয়ে তো অপায়া। এই মেয়ের পেটে কোনো ফুল ফুটবে না। এখন হয়তো বন্ধ বলে মায়া দেখাচ্ছ, কিন্তু কিছু বছর পার হয়ে গেলেই তুমি বুঝবে। কিছু বছর কেন, আমার হায়াত যদি উপরওয়ালা 200 বছরও দেন, তারপরেও আমি এক বিন্দুও আফসোস করব না ইসমা খাতুনকে নিজের সহধর্মিণী হিসেবে পেয়ে। আপনি কাকে বন্দা খুদওয়ালা বলছেন? বন্দা কাকে বলে আপনি বুঝেন? আপনার হাতে আমার স্ত্রীর মেডিকেল রিপোর্ট আছে, যার ভিত্তিতে সরাসরি বন্দা উপাধি দিয়ে দিলেন। কার বাড়িতে কাকে নিয়ে কথা তুলছেন? আপনার এমন নিচু স্বভাব আগে থেকেই। অপনি ফকিন্নি নির্লজ্জ হারাম কাজ করে চলে গেল, আর আপনি আপুর শ্বশুর বাড়ি থেকে আমার নামে পাড়ায় পাড়ায় কথা ছড়িয়ে বেরিয়েছেন। মেজর হয়ে স্ত্রী ধরে রাখতে পারলাম না, ওকে ধরে রাখার আমার ঠেকা লেগেছে। ওর নাপাক ছায়া আমার বাড়িতে লেগেছে, সেই দূষিত ছায়া দূর হয়েছে, ইসমা খাতুনের ছায়া পড়ে। সেই খাতুনকে আপনি কি করে বলতে পারেন তার কারণে রহমত আসতে বাধা পড়বে? যদি রহমত আসতে বাধা পড়ে, তবে তার জলজ্যান্ত প্রমাণ আপনি এখানে বসে বসে পান চিবিয়ে যাচ্ছেন। কারণ আপনি নিজেই এক অকল্যাণের ঝান্ডা।
যেখানে যাবেন সেখানেই অবন্তার কথা প্রকাশ করে পরিবেশ নষ্ট করবেন। খাতুনের গর্ভে ফুল আসুক না আসুক, খাতুন নিজেই একটা ফুল। এক নারী আমাকে গোল খাইয়ে চলে গেছে, তার মানে এই না মোশাররফ খন্দকারের ছেলে উসামা খন্দকার অন্ধ বধির। ওর চালচলন ধরতে পেরেই ওকে ওর রাস্তায় ছেড়ে দেই। আমার সামনে বিশৃঙ্খলা করতে আসলে ওর উড়ন্ত পাখা ছেটে দিতাম অন্য পদ্ধতিতে। আমাকে ঘিরে আপনার আলতু ফালতু প্রচার প্রসার আমার কানে এসেছে। মুখের সাথে তর্কে জড়ানো আর এক ঝামেলা। আপুর শ্বশুরবাড়ির লোক আবার মুরব্বী, তাই কিছু বলিনি। এইসব কথা আমার যায় আসে না, কিন্তু যাকে নিয়ে আপনার নরম জিহ্বা দিয়ে শক্ত কঠিন শব্দ বের করেছেন তাকে এইসব বলে অ্যাটাক করার অপরাধে আপনি কেন আপনার মতো 10 জনের কথা যেন গলায় আটকে যায় এমন ব্যবস্থা করতে আমার শুধু 2 মিনিটের ব্যাপার। জিহ্বার উপর একটা বুলেট রাখলেই শেষ। আমাকে আমার মতো থাকতে দিন, নিজের জবানের হেফাজতে রাখুন। এক নারী হয়ে আর এক নারীর দুর্বল জায়গা নিয়ে আঘাত করে কথা টানেন কি করে? বন্ধা বন্ধা এই শব্দটার মাঝে কি আছে? কেন এই শব্দটা আলাদা করে দেয় একজন নারীর সুখে থাকার অধিকার থেকে? কথার মাধ্যমেও কাউকে চরমভাবে রক্তাক্ত করা যায়, কথার মাধ্যমেও কাউকে মার্ডার করা যায়। আপনারা কি ভেবে দেখেছেন এই যে বন্ধা বাজা বলে চলে যান, এই বাক্যগুলো কি? এই বাক্যগুলো হলো এক একটা মরণ যন্ত্রণার হাতিয়ার। এইগুলো বলে বলে আপনারা মেরে যান এক অসহায় নারীকে। এই যেমন আপনাকে না মেরেও আমি মেরে ফেললাম, অথচ কোথাও কোনো ব্লাড নেই, কাটা ছেঁড়া নেই। শুধু বলেছি আপনার জিহ্বার উপর একটা বুলেট রাখবো। এতে আপনি কষ্ট পাননি? অবশ্যই পেয়েছেন। নিজের ছেলের বয়সী একজন যদি বলে নরম জিহ্বা দিয়ে জঘন্য কঠিন কথা বের করার অপরাধে বুলেট ছুঁড়ে দিবে, তবে এত কলিজায় গিয়ে আঘাত হানে? আপনাদের কথাও তাদের কলিজায় বিধে যাদেরকে খুদ বন্দাবাজা বলে আনন্দ প্রকাশ করেন। সেই সমাজে আমি থুতু ফেলি যেই সমাজ একজন অবলা নারীকে বন্ধাত্বের কারণে ধুকে ধুকে মরতে হয়। যেই সমাজে কোনো নারীকে সাধারণ প্রাণীও মনে করা হয় না, সেই সমাজ কি বলল কি করল তা নিয়ে আমার আসে যায় না। কেউ সম্মান পাওয়ার জন্য এটাই যথেষ্ট, সে একজন মানুষ। খন্দকার পরিবার নির্বংশ থাকুক, লেজ কাটা থাকুক, তাতে আমাদের মাথা ব্যথা না করলেও চলবে। উসামা খন্দকার এতটাও হীনমন্যতা অন্তরে পুষে রাখে না যে স্ত্রী দুসময় তার হাত ছেড়ে দেবে। যদি পুরো জাহানের মানুষজন একপক্ষ হয়ে বলে খাতুন অক্ষম, খাতুন দুর্বল, তবে আমি সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে এই খাতুনের হাত ধরেই শেষ করব জীবনের অন্তিম সময়। আমার আল্লাহ আমাকে ঠকিয়ে দেননি। একজন আদর্শবান নারী হলো স্বামীর চোখের শীতলতা। কি দিন আর সময় আসলো আমার অভ্যন্তরীণ কথা প্রকাশ করতে হচ্ছে। মেজরের চোখে মুখে তীব্র বিতৃষ্ণা দেখা গেল। তামান্না মনে মনে হাসছে। ইসমা শুধু শুনেই গেল। এমন করা জবাব, কঠিন প্রতিবাদ রাহাত কোনো দিন করেনি। সুমিকে বিয়ে করার আগেও না। যে প্রতিবাদ রাহাত 8 বছরে করেনি, সেই প্রতিবাদ মেজর করেছে বিয়ের 3 দিন পরে। ইসমার মনে হচ্ছে এখানে নাটক সিনেমা হচ্ছে। কিছুক্ষণ পর শুটিং শেষ করে যাবে আর এমন সুন্দর সুন্দর কথাও বন্ধ হয়ে যাবে। ওই মহিলা হনহন করে চলে গেছে ভোতা মুখে। তামান্না ইসমার কাঁধে হাত রেখে বলল, কিছু মনে করো না বোন, আমার শাশুড়ি জীবিত নেই, তাই খালার শাশুড়িকে যে কোনো অনুষ্ঠানে ডেকে আনি। তবে সে কেমন নিজের চোখেই দেখলে। ব্ল্যাক ডায়মন্ড এই কড়া কথাগুলো না বললে উনি এই পুরো মহল্লায় আজে বাজে কথা ছড়াতো। এখন মুখ চুপ করে রাখবে। তামান্নাকে থামিয়ে ইসমা মৃদু হাসি ঝুলিয়ে বলল, সমস্যা নেই আপু, আমি এর থেকেও নিন্দনীয় কথা শুনেছি। এসব শুনতে শুনতে অভ্যস্ত। এইসব কথা আর কেউ বলবে না। ইসমা চোখ ঘুরিয়ে নরম দৃষ্টি দিল স্বামীর পানে। যে মাত্রই ইসমাকে সাহস দিয়ে বলল এসব কথা আর কেউ তার সামনে বলতে আসবে না। ইসমার হৃদয় জুড়ে বসন্তের হাওয়া বয়ে গেল। কত শান্তি এই কথায়, কতটা অভয়ের আভাস এই সাহসে।
এক লৌহ বয়ান দিয়ে মেজর জিতে নিল খাতুনের ভরসা। অঢেল শ্রদ্ধা কোমলমতী নারীর মনে জন্ম হতে লাগলো। মেজর উঠে নিজের ঘরে যেতে যেতে বলে গেল, খাতুন, রেডি হও, বের হব। নিশুতি রাতে ঢেকে আছে ধরণী। ঘুটঘুটে অন্ধকার রাজত্ব চালিয়ে যাচ্ছে পৃথিবীর বুকে। দূরে ঝিঝি পোকারা নিজেদের মতো আওয়াজ করে যাচ্ছে। কিছু কিছু জোনাকি পোকা জ্বলে জ্বলে আবার নিভে গিয়ে উড়ে যাচ্ছে। চাঁদের দেখা মিলেছে একটু আগেই। কালো কালো মেঘ চাঁদের আশেপাশে ঘুরঘুর করছে। আমবাগানে রাহাত একের পর এক সিগারেট ফুঁকে যাচ্ছে। আগে সিগারেট হাতেও নিত না, আর এখন সিগারেট ছাড়া চলে না। শীতল বাতাস রাহাতের গায়ে লেগে গেল। রাহাতের শান্তি লাগলো না। সিগারেটের শেষ বিন্দু মাটিতে ফেলে দিয়ে এক হতাশার দীর্ঘশ্বাস ফেলে 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। বন্ধ চোখের পাতায় ভেসে উঠল টলটলে দিঘির জলের মতো ভরপুর একজোড়া চোখ, যে চোখে রাহাত অব্যক্ত যন্ত্রণা দেখেও দেখেনি। ঠোঁট কামড়ে কান্না চেপে রাখার প্রয়াস চালিয়ে যাওয়া শুকনো দেহের এক নারী মূর্তি। হাত ছেড়ে দিয়ে চোখ খুলে ফেলল দ্রুতগতিতে। আর ভাবতে পারছে না রাহাত। হৃৎপিণ্ডে ব্যথা হচ্ছে। এই ব্যথা রাহাত আগে কেন উপলব্ধি করেনি? সে চোখের না বলা হবে যাতনা কেন রাহাত দাম দেয়নি? রাহাতের ঘরে বাইরে মনে কোথাও একটু স্বস্তি নেই। ছেলে রায়হানকে দিয়েও অন্তরের মিষ্টতা খুঁজে পায় না। রাহাতের চোখে আবারও ভেসে উঠল সেই নারীর লাজুক হাসি, নরম চাহনি, চুলঝাড়া দৃশ্য। মিনমিন করে কিছু বলার শব্দ কানে বাজছে রাহাতের। আচমকা রাহাত নিজের চুল খামচে ধরে টানতে লাগলো। খুব আফসোস হচ্ছে, অনেক অনেক আফসোস হচ্ছে। তার ইসমা কোথায়? কোথায় তার ইসমা? নেই তো, কোথাও নেই। ইসমা নামক রমণী অনেক আগেই তাকে জুতাপেটা করে তার তুচ্ছ ভিটেমাটি ছেড়েছে। রাহাত আজ শুনতে পেয়েছে ইসমার বিয়ে হয়েছে ঢাকায়। স্বামী একজন মেজর। এই ইসমা তো রাহাতের ছিল, এখন আরেকজনের। রাহাত ইসমাকে দেখেই পাগল পাগল হয়ে বিয়ে করেছে। বিয়ের পরের দিনগুলোও ছিল বেশ স্বাচ্ছন্দ্য বোধের। এই দিনগুলো গেল কোথায়? সব হারিয়ে গেছে। রাহাত হারিয়ে ফেলেছে, কুড়িয়ে নিয়েছে মেজর। রাহাত এখনো জানে না ইসমার বর্তমান স্বামী মেজর ওসামার ব্যক্তিত্ব কেমন। রাহাত সন্তান সন্তান করে চিরতরে হারিয়ে ফেলল প্রকৃত সুখের অস্তিত্ব। এত অনুশোচনা, এত আত্মগ্লানি রাহাত রাখবে কোথায়? মাথা ভন ভন করে ঘুরছে। ইসমার কথা খুব বেশি মনে পড়ছে। ইসমা তো তার কাছেই ছিল, কিন্তু রাহাতের অবহেলা, অযত্ন আর শেষের নির্যাতনের শিকার হয়ে রাহাতের নাম ঠিকানা সব ছেড়ে ছুড়ে চলে গেছে। ইসমা যদি রাহাতের বিধ্বস্ত অবস্থা থেকে খুশি হবে কি, নাকি একটু মায়া দেখাবে? ধীরে ধীরে রাহাত উঠে দাঁড়ালো। বাড়ির পথে হাঁটতে ইচ্ছা করে না। রায়হান ঘুমিয়ে থাকে সুমি খিটখিট করে সারাদিন। জরিনা মুখ বেজার করে রাখে। রাহাত অনেকদিন হলো পেট ভরে মজা করে ভাত খেতে পারে না। সুমি কাজ নিয়ে হিংসা করে। জরিনা যা পারে বকবক করে রান্না করে। ইসমার হাতের রান্না মুখে লাগে না অনেক দিন হলো। সে হাতের রান্নার স্বাদ প্রতিবেলায় বেলায় খুঁজে বেড়ায় রাহাত। অন্ধকারের মতোই রাহাতের হতাশা কেবল শুরু। এই হতাশা কোথায় গিয়ে থামে কে জানে, নাকি মৃত্যু পর্যন্ত বয়ে বেড়াতে হবে। বসুন্ধরা সিটি শপিং মলের লিফটের সামনে ইসমা কাঁচামাচে হয়ে দাঁড়িয়ে আছে। লিফটে উঠবে কি করে বুঝতে পারছে না। মেজর স্ত্রীর মনোভাব বুঝতে পেরে নরম গলায় শোধালো, এই যে হলুদ রং দেখতে পাচ্ছ, এই হলুদ রঙের মাঝে পা রেখে দাঁড়াও। প্রথমে এক পা রেখে তারপর আরেক পা রাখবে। আমার হাত ধরে সাবধানে ওঠো। ইসমা লিফটের চলন্ত সিঁড়িতে পা দেওয়ার সাথে সাথে মেজর শক্ত করে বউয়ের হাত ধরে সাপোর্ট দিল। ইসমা স্বাভাবিক হয়ে মেজরের হাত ছাড়তে চাইলে আরও আটকা পড়ল। মেজর ঘুরে ঘুরে ইচ্ছামতো রেডিমেড 3 পিস কিনে ব্যাগ ভর্তি করতে লাগলো। 3-4টা ভালো বোরখা খুঁজে খুঁজে বের করে নিয়ে নিল। স্যান্ডেল থেকে শুরু করে ব্রাশ, টুথপেস্ট ও মনে করে নিয়ে নিল। ইসমা রবটের মতো দেখে যাচ্ছে। স্ত্রীর সব কেনাকাটা শেষ করে শাশুড়ির জন্য কেনাকাটা করেছে। কার্ড বের করে বিল পে করে ফের দুজনে লিফটের নিকট এসে পৌঁছালো। খাতুন, জি। আমার 2 হাতে শপিং ব্যাগ তুমি আমার শার্টের হাতায় বা পিঠের অংশে ভালো করে ধরে রাখো। কথা মতো ইসমা তাই করলো। 9 বছর বয়সে শহর ত্যাগ করে মায়ের হাত ধরে গ্রামে গেল। এরপর আর শহরে আসা হয়নি। লিফট কিভাবে ব্যবহার করে, চলন্ত লিফটে কিভাবে উঠে, এসব ইসমা পারে না, বোঝে না। ওসামা খন্দকার খুব সুন্দর করে সামলে নিয়েছে। ইসমার মনেই হলো না পাশের জন তার নতুন স্বামী হয়।
মাত্র 3 দিন হয়েছে তাদের বিয়ের। মেজরের ব্যবহারে এমন বাতাস বইছে যেন ইসমা আগেই পূর্ব পরিচিত। মল থেকে বের হয়ে ওসামা তার খাতুনকে নিয়ে গ্যারেজ থেকে বাইক বের করে সবগুলো শপিং ব্যাগ রশি দিয়ে বেঁধে ফেলল। এবারেও কি বাইকে উঠতে ভয় পাবে? না, এবার ভয় কেটে গেছে। বরকা ঠিক করে বসো। বসতে অসুবিধা হলে আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তোমার কোথাও যেতে ইচ্ছে করছে? ইসমা আমতা আমতা করছে, কথায় জড়তায় স্পষ্ট দেখা দিচ্ছে। খোলা মনে বলো খাতুন, আমার সাথে সহজ হও। না মানে আসলে নিউ মার্কেটে একটু দেখতাম আর কি। নিউ মার্কেট তো দেখার মতো কিছু নেই খাতুন, সমস্যা নেই। নিউ মার্কেট ঘোরাঘুরি করে শহীদ মিনারে নিয়ে যাব। আচ্ছা, নিউ মার্কেট কেন যেতে ইচ্ছা করলো? শুনেছি নিউ মার্কেটে নাকি অনেক কিছু পাওয়া যায়। কার থেকে শুনেছ? আমার ছোট মামির বোনের কাছ থেকে। সেখানে কি পাওয়া যায় বলেছে? না, তা তো বলিনি, তবে এটা বলেছে অনেক কিছু একসাথে পাওয়া যায় আর সস্তা সব কিছু। সব কিছু সস্তা না, সস্তার জিনিস সস্তায় বিক্রি করে। ভালো মানের জিনিসপত্র রয়েছে। বাইক স্টার্ট দিয়ে নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিল। মৃদু বাতাস দুজনকে ছুঁয়ে ছুঁয়ে গেল। ইসমা এক হাত ধরে রেখেছে ওসামা খন্দকারের শার্টের কোনা। একই রাতের বাতাস মেজর আর তার স্ত্রীর কাছে কত আরামদায়ক, অথচ সিগারেটখোর কাপুরুষ রাহাতের কাছে আরাম তো দূর, বিষাদের ছোঁয়া কেবল। ইসমার হাত ধরে মেজর পুরোটা নিউ মার্কেট এরিয়া ঘুরে দেখিয়েছে। ইসমার খানিকটা লজ্জা লাগছে। এখানে সব কেনাকাটার বিষয়বস্তু, দেখার মতো কিছু নেই। নিম্ন আওয়াজে ইসমা বলল, বোকার মতো এখানে আসতে বলেছি। আমার মামির বোনের কথা অনুযায়ী কিনা কি ভেবেছিলাম। মেজরের ঠোঁটে দুর্বেদ্য হাসি ধরা দিয়েছে, তবে ইসমা দেখেনি। মেজর মনে মনে বলল, আমার বকা খাতুন, কি বকা বকা কথা বলো তুমি। এমন বকা আর নরম পেয়ে জানোয়ারের দলগুলো তোমাকে পিষে গেছে। সেই বকা মেয়েটি আবার কি করে জুতা হাতে নিল? সে যাই হোক, জুতা মারার সিনটা যদি একবার দেখতে পেতাম। ওসামা খন্দকারের হাসি আরো প্রশস্ত হলো। নিউ মার্কেট থেকে হালকা পাতলা কিছু খেয়ে দুজন শহীদ মিনারে গিয়ে বসলো। 5-6 জন যুবক ছেলে কতগুলো মোমবাতি শহীদ মিনারে লাগিয়ে দিয়েছে। সিরিয়ালে মোমবাতিগুলো জ্বলছে। মেজর ওসামা তার খাতুনকে নিয়ে নিচের সিঁড়িতে বসে পড়ল। ওপরে থাকা মানুষগুলো আস্তে আস্তে নিচে নেমে গেছে। এই খাতুন, হুম। শহীদ মিনারের দিকে মুখ করে বসো। উপরে কেউ নেই, এখন চাইলেই নেকাব উঠাতে পারো। ওসামা খন্দকার ফোন বের করে মাজেদার কাছে কল করলো। খালামণি কখন পৌঁছাতে পেরেছ? বাবা 20 মিনিট হয়েছে এসেছি। তোরা নাকি বের হয়েছিস? হ্যাঁ, এখনো বাইরে আছি। বাসান, তাম্মান্নার খালা শাশুড়িকে নাকি তুই ভাষণ দিয়েছিস? খালামণি, তখন তুমি এর আধা ঘন্টা আগেই বের হয়ে গিয়েছ। দূর বাজান, আমি জানলে দরকার হলে আজকে থাকতাম। তারপরও ওই জাদরেল মহিলার নত মুখ দেখে আসতাম। মা তোমাকে কত করে থাকতে বলল? তুমি তো দৌড়েই চলে গেলে। কি করব বাবা, সাদিয়ার পরীক্ষার জন্য আসতে হয়েছে। রাসেল আর সাদিয়া ওরা কোথায়? তোর খালুর সাথে বের হয়েছে। মাজেদার সাথে কথা শেষ করার পরে মানজিয়া বাড়ি থেকে কল করেছে। বলো খালামণি। তোরা কখন আসবি? মোমো বানিয়েছি, খাবি না? ঠান্ডা হয়ে যাবে তো। তোমরা খেয়ে ফেলো, আমরা খেয়েছি বাইরে। এই আসমান, শোন বাবা, বলো। আসার সময় মনে করে হলুদের গুঁড়া নিয়ে আসিস বাবা। আচ্ছা ঠিক আছে। আপু কই? এই মাত্র চলে গেছে। এনিফা রিয়ানকে টেনে ওদের ফ্ল্যাটে নিয়ে গেছে। বাচ্চারাও চলে গেছে? ওরা চলে গেছে। একরাম তোর জন্য অপেক্ষা করেছে। কি গোপন কথা আছে নাকি বলবে? মেজো খালামনির সাথে কথা শেষ করে ওসামা দৃষ্টি দিল খাতুনের দিকে। মোমবাতির হলদে আলোর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে ইসমা। হলুদ আলোর ঝলক ঠিক ইসমার মুখে প্রতিফলন হচ্ছে। গালের দাগটা ঝিলিক মেরে উঠল মেজরের চোখে।
মেজর ক্ষণকাল তাকিয়ে রইল আনমনে বসে থাকা ইসমা খাতুনের দিকে। তার ভালো লাগছে দেখতে, সত্যি ভালো লাগছে অর্ধাঙ্গিনীর কোমল চেহারার নিজের চোখ দুটো স্থির করে রাখতে। মেয়েটা খুব স্বল্প সময়ে জাদু করে ফেলেছে। মন এভাবে বিগলিত হতে থাকলে মেজর কাজের স্থানে গিয়ে থাকবে কি করে? কত অফিসারদের দেখে বাড়ির জন্য ছটফট করতে, ক্যাপ্টেন রিয়াদও কত আকুপাকু করে থাকে বাড়ির মুখে হতে। এবার মনে হচ্ছে তারও এই অবস্থা হবে। কি ভাবছো গো? ইসমা চমকিত নয়নে ফিরে তাকালো। ব্ল্যাক ডায়মন্ডের মুখের দিকে চেয়ে রইল কিয়ৎক্ষণ। মানুষটা কালো হলেও চেহারার গঠন অমায়িক। অনেক ছেলেরা নাকি মায়াবী চেহারার অধিকারী হয়ে থাকে, তার এক টিচার বলেছিল। খারাপ কিছু বলেনি, একদম সত্য কথা বলেছে। ইসমা সেই কথার চাক্ষুষ প্রমাণ পেয়েছে এই মেজরের চেহারায়। খাড়া নাক, ভাসমান চোখ, সরু কপাল, গায়ের রং কালো হলেও এই মুখে যেন দারুণ একটা আকর্ষণ আছে। সেই আকর্ষণে আকর্ষিত হয়েছে ইসমা। দুজনের মাঝে এক পবিত্র দৃষ্টি বিনিময় হয়ে গেল, মোমবাতির নরম হলুদ আলোর বিনিময়ে। মেজরের চোখ একরাশ আর্দ্রতায় ভরা মুগ্ধতা, ইসমার চোখে মেজরের সৌন্দর্য। ইসমার চোখে ধরা পড়েছে নিজ স্বামীর রূপ। কালো বলে কি কেউ সুন্দর হয় না? হয়তো কেউ কেউ হয়, এই যেমন ওসামা খন্দকার। ইসমার মনে একটা কথা আন্দোলনের মতো বেজে উঠল। এ কারণেই তার শাশুড়ি ছেলেকে কালো মানিক বলে, আর তামান্না বলে ব্ল্যাক ডায়মন্ড। একটা কমজোরি বাতাস আসলো, মোমবাতিগুলো নিভেও নেভেনি। দুর্বল বাতাসের সাথে পাল্লা দিয়ে চিকন লতার মতন আগুন ছড়িয়ে গেল। এই আলোতে একজোড়া যুগল প্রেমময় দৃষ্টি আদান প্রদান করে গেল। বাতাসের তোপে ওসামা খন্দকারের সামনে চুলগুলো কপাল ছুঁয়ে দুলে উঠল। ইসমা তখনও তাকিয়ে আছে, ঠোঁট নড়ছে না, অথচ মনে মনে কিছু কথা বলে যাচ্ছে। কেমন যেন একটা হাসি দিল ইসমার স্বামী। এটাকে মুচকি হাসি বলে। এই হাসিতে ইসমা খানিকটা ঘায়েল হয়ে গেছে। প্রথমবারের মতো এত সুন্দর হাসি দেখলো মেজরের ঠোঁটে। কালো মানুষটাকে কি দেখো খাতুন? আপনি কালো এই কথাটা আর বলবেন না। দেখতে গিয়ে বলেছেন, আজকে বললেন। আমার শুনতে ভালো লাগে না। আপনি যে খুব সুন্দর তা কি জানেন? মা বলে সব সময়? কি বলে? তুমি একটু আগে যা বললে ওইটা আমার বন্ধুরাও বলতো। বন্ধুদের মাঝে আমার গায়ের রং চাপা, কিন্তু তাও ওরা বলতো ওদের চেয়ে আমার চেহারা বেশি। বেশি কি? থেমে গেলেন কেন? ধুর, নিজের কথা এভাবে বলা যায়? শোনো, এনিফা বুড়ি শাশুড়ি মাকে ওদের ফ্ল্যাটে নিয়ে গেছে। তামান্না আপুর বাচ্চাগুলো আমার খুব ভালো লাগে। আমার মা ওদের সাথে অনেক তাড়াতাড়ি মিশে গেছে। মা আজকে মামাদের সাথে গ্রামে চলে যেতে চেয়েছিল, কেউ যেতে দেয়নি। মা অনেক আনইজি ফিল করেছে মেয়ের শ্বশুর বাড়িতে বেশি দিন থাকতে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তখন আর আনইজি ফিল হবে না। তোমার বয়স কত এখন? ধরেন 24। কি 24 বছর কি করে হয়? মেজরের কণ্ঠে অবাকের তীব্র ছাপ। রাহাতের সাথে বিয়ে হওয়ার সময় তোমার বয়স কত ছিল? 15 বছর ছিল। বিয়ের পর 1 বছর পড়াশোনা করেছি অনেক কষ্টে। শাশুড়ি ননদ তারা ব্যঙ্গ করতো আমার পড়ালেখা নিয়ে। বিয়ের 6 বছর শেষ হয়ে 7 বছরের মাথায় সতীনের আগমন হয়। সবাই জানে 7 বছরেও আমার বাচ্চা হয়নি। আসলে 6 বছর ছিল, 7 বছরে পদার্পণ করেছিল মাত্র। 21 বছর বয়সে সতীনের কৃতিত্ব সহ্য করেছি। 22 বছর বয়সে সতীনের বাচ্চা দেখেছি। এরপর বিচ্ছেদ হলো, তাও এক অপবাদ মাথায় নিয়ে। আমি নাকি তাদের সন্তানকে মারতে চেয়েছিলাম, অথচ বাচ্চাটাকে পানি থেকে উঠিয়ে বুকে ঠাঁই দিয়েছি। বিচ্ছেদের 6 মাস পর মাজেদা চাচি আমার মামার বাড়ি আপনার জন্য সম্বন্ধ নিয়ে আসে। বিয়ে হয়ে গেল আপনার সাথে। বয়সের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তোমার বয়স নিয়ে আমার কোনো সমস্যা নেই। হঠাৎ কি মনে করে তোমার বয়সের কথা জিজ্ঞেস করে ফেললাম। আমার বয়স জানো তুমি? না। 30-এর উপরে খাতুন। হুম। তামান্না আপুর বিয়ে হয়েছে 22 বছরে। সেখানে তুমি 22 বছর বয়সে কত কিছু সহ্য করছো।
ঢাকায় অনেক মেয়েদের বিয়েই হয় 22-21 বছরে। গ্রামের মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, এটা আমি জানি। আমার মায়েরও তো অল্প বয়সে বিয়ে হয়েছে, তবে আমি জন্ম হয়েছি অনেক পরে। তুমি যেমন ভিকটিম ছিলে, আমার মা আর মেজ খালামণিও এমন সময় অতিবাহিত করেছে, তাই তারা সহজেই তোমার কষ্ট উপলব্ধি করতে পেরেছে। তুমি সঠিক জায়গায় এসেছো খাতুন। ইসমা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। মেজর আবার বলতে লাগলো, বাবা মায়ের বিয়ের অনেক পরেই আমার জন্ম হয়েছে। কাকু খালামণিকে পছন্দ করে বিয়ে করেছে। তামান্না আপু হওয়ার পর খালামণির আর বাচ্চা হয় না। এদিকে আমার মা তখনও নিঃসন্তান। তখন দাদা দাদি সহ বাবা আর কাকু যৌথ পরিবারে গ্রামে বসবাস করত। বন্ধা বাজা এইসব কথা আমার মাকেও শুনতে হতো। আমার দাদি বেশি হার্ট করে কথা বলতো। বাবাকে বিয়ে করাতে পাগল হয়ে যায়। দাদার কারণে পেরে ওঠেনি। গায়ের মানুষজন বিভিন্ন কথা শুনিয়ে যেত আমার মাকে। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর আমার মায়ের কোল আলো করে তার কালো মানিককে আল্লাহ দান করলেন। এরপর ব্যবসায়িক কাজে বাবা আর কাকু ঢাকায় আসে। খালামণির আর কোনো সন্তান হয়নি। আমার দুজন বোন তুলি এবং টুসির জন্ম হলো গ্রামেই। দাদা দাদি মারা যাওয়ার পর আমাদের সবাইকে বাবা ঢাকা নিয়ে আসে। এখানে কেউ আর খালামণিকে বন্ধা বলে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেলল ওসামা খন্দকার। ইসমা ভরা কৌতূহলে জিজ্ঞেস করলো, খালামণির ঘরে তো তামান্না আপু হয়েছে, তাহলে বন্ধা কেন বলবে? কিন হাসি ঝুলিয়ে ইসমার স্বামী বলল, এক বাচ্চা হওয়ার পর আর বাচ্চা হয় না, তাই মূর্খ মানুষ কথা শোনাতে পিছুপা হতো না। এই সব কথা নানুর থেকে শুনেছি। আমার মা বন্ধা ছিল না, শুধু দেরি হয়েছে জননী হতে। আল্লাহ যখন চান তখনই তো হবে, কিন্তু মানুষজনের কথা কি আর বলবো। গভীর নিঃশ্বাস বেরিয়ে আসলো ওসামার খন্দকারের ভেতর থেকে। খাতুন, জি? কখনো নিজেকে খুদ মনে করবে না। আমি চিরকাল আছি তোমার পাশে। তোমার গর্ভ খালি থাকুক, শূন্য থাকুক বা পূর্ণ হোক, এতে আমার মনে এক বিন্দুও দাগ পড়বে না। আমি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি না, সত্য বলছি। অন্তরে একটা রেখে মুখে আরেকটা আমি বলতে পারি না। যদিও তুমি বন্ধা হও, এটা যেমন সত্যি, এটাও কিন্তু তেমন সত্যি। তুমি আমার সহধর্মিণী। এই সময়টা 1500 বছর আগের সময় নয় যে মেয়েরা স্বামীর সাথে সতীনকে নির্দ্বিধায় মেনে নিবে। নারীর মনে হিংসার আগুন জ্বলে স্বামীর পাশে অন্য নারীকে দেখলে। এটা অস্বাভাবিকের কিছু না। আমার সন্তান আমার চোখের মণি হবে, তবেই আমার মা আর খালামণি কখনো তোমাকে বাচ্চা বাচ্চা করে মাথা খাবে না। আজ খালামণি কি বলল শুনলে না? দরকার হলে বাচ্চা পালক আনবো। অনেক কষ্ট আর যন্ত্রণা সয়েছ, আমার বাহুডোরে সুখের সাথেই থাকবে ইনশাআল্লাহ। মেজর হাত রাখলো ইসমার হাতের ওপরে, ভরসা আর আস্থার সহিত বলল, তোমার মাঝে আমি আটকে গেছি খাতুন। নিজের সাথে নিজেই বোঝাপড়া বুঝি না। বড্ড অবাক লাগে, এত ক্ষুদ্র সময় কি করে তোমাকে এতটা ভালো লেগে গেল। আমার কথা এলোমেলো হয়ে যাচ্ছে, কি বলবো বুঝতে পারছি না। এমন আমার সাথে আগে কখনো হয়নি। অবনীর চলাফেরা কথাবার্তা প্রথম দিনেই আমার চোখে নোটিশ পড়ে যায়। ভালোবাসা পয়দা হওয়ার আগেই ও ফাসাদ তৈরি করে আমার মন বিষিয়ে দিয়েছে। তুমি সম্পূর্ণ আলাদা। এই 3 দিনেই তোমার কোমলতা মাধুর্যতায় আমি রিক্ত এবং সিক্ত হতে চাই সব সময়। দুজন শহীদ মিনার ত্যাগ করে বাড়ির রাস্তায় বাইক চালিয়ে দিল। ইসমা খোলা আকাশের দিকে মাথা উঁচিয়ে চোখ বন্ধ করে নিজের মনে বিড়বিড় করলো, আমি হয়তো যোগ্য মানুষের পরিচয় পেয়েছি আল্লাহ, তোমার কাছে কি আর চাইবো, সব তোমার জানা। তারপরও আবার চাই তুমি আমার আগের সব মুছে দিয়ে সামনের সব কিছুতে আলোকিত করে দাও। এই খাতুন ভালো করে ধরো, পড়ে গেলে খাতুন পাবো কই। ইসমা ভালো করে ধরে বসলো। পাশে দুজন অর্ধবয়স্ক পুরুষ মহিলা
মোটরসাইকেলে করে যাচ্ছে, হয়তো স্বামী স্ত্রী হবে। পুরুষটা গেয়ে উঠল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ওই লোকের গান মেজরের কানে এসেছে। সেও ঘাড় কাত করে ইসমার উদ্দেশ্যে বলল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, তবে কেমন হতো তুমি বলো তো। গোধূলির শেষ লগ্নে আকাশের চিত্র এক এক রঙে মেতে ওঠে, কখনো হলুদ, কখনো কমলা রঙে নীলিমা সেজে থাকে। বিশাল আকাশের নিচে পাখিরা নিজেদের গন্তব্যে দল বেঁধে কিচিরমিচির করতে করতে তাদের নীড়ে পৌঁছে যায়। খালি পেটে বের হয়, ভরা পেটে ফিরে আসে। ডানা ঝাপটে উড়ে উড়ে কতগুলো চড়ুই পাখি চলে গেল তাদের বাসস্থানে। মসজিদের মিনার থেকে আজান ভেসে আসছে। খন্দকার বাড়ি থেকে 3 জন পুরুষ জামাত ধরার জন্য বেরিয়ে গেছে। পথে দেখা হলো তামান্নার মেয়ে এলিসার সাথে। বড় ভাই একরামের সাথে নানুর বাসায় যাচ্ছে। নানা ভাই নামাজ পড়তে যাও? মোবারক খন্দকার হাসি দিয়ে বললেন, হ্যাঁ, নামাজে যাই। তুমি আমাদের বাসায় যাবে? হুম। এলিসা ডাক দিল। এই কালু মামা। ওসামার সুন্দর একখানা হাসি উপহার দিয়ে ভাগ্নিকে আদর করে চলে যাচ্ছিল। হাঁটা থামিয়ে পেছনে ফিরে একরামের কান মলে ধরল। মামা, কান ধরলে কেন? ঠিক মতো নামাজ পড়িস না কেন? পড়বো, কান ছেড়ে দাও। ওসামার বাবা মোশাররফ খন্দকার বললেন, এখন থেকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমিও আসমানের মতো তোর কান ধরে রাখবো। মোবারক খন্দকার এলিসাকে বাসায় ঢুকিয়ে সবার সাথে মসজিদে প্রবেশ করেছে। সবাই একসাথে নামাজ আদায় করে আবার বাসায় এসেছে। ইসমা পাস্তা রান্না করেছে। তাহিয়া খাতুন একটু পায়েস বানিয়েছে। বিয়ের দিন পায়েস খেয়ে ইসমার শ্বশুরের নাকি ভীষণ মজা লেগেছে। সেই কথা আজ নাস্তার টেবিলে মোশাররফ খন্দকার বলেছিল, তাই তাহিয়া খাতুন সন্ধ্যার নাস্তায় পায়েস বানিয়েছে। মানজিয়া খাতুন কপট রাগ দেখিয়ে বললেন, বিয়ান, আপনি পারেনও বটে। দুলাভাই কোথায় কোথায় বলেছে পায়েস মজা হয়েছে, তাই বলে আপনার রান্নাঘরে আসতে হবে? তাহিয়া খাতুন হাসি টেনে বললেন, আপনারা তো আমাকে বাড়ি যেতে দেন না। আমি কাজের মানুষ, কাজ ছাড়া তো বোন ভালো লাগে না। বাড়ি থাকলে কত কাজ করতে হতো, এখানে একটুও কাজ না করলে আমার ভালো লাগবে না আপা। মালিহা খানম রান্নাঘরে ঢুকে সবার জন্য বাটিতে নুডলস বাড়তে বাড়তে বললেন, ইসমা, তুমি বসো। বেয়ান আর কোনো কথা নয়, সোজা খেতে বসেন। ড্রয়িং রুমে সবাই খেতে বসেছে। মালিহা খানম ইসমার হাতে নাস্তার বাটি এমনভাবে তুলে দিল যেমন ভাবে তুলি টুসিকে দিয়েছে। মালিহা খানমের প্রতিটা কথা কাজে মমতা ছড়িয়ে পড়ে ইসমার প্রতি। ইসমা মাঝে মাঝে অবাক হয় শাশুড়ির ব্যবহারে। জরিনার সাথে মিলাতে গেলে আকাশ পাতাল তফাত হবে। তামান্নার বাকি 2 জন বাচ্চা এনিফা, ইমরান তারাও এসেছে। এনিফা মামার পাশে বসতে বসতে বলল, কালু মামা, তুমি আমাদের বাসায় মামিকে নিয়ে যাও না কেন? যাবো মামা, কি খাওয়াবে আমরা গেলে? মামি যা খেতে চাই তাই খাওয়াবো। আমাকে কিছু খাওয়াবে না? তুমিও তো খাবে। আজ তোমাদের পড়াশোনা কোথায় মামা? আজ পড়ালেখা ছুটি, আম্মু আজ ছুটি দিয়েছে। বাবা অফিস থেকে আসলে আমরা একটু ঘুরতে যাব। আচ্ছা কালু মামা, মামির গালে এটা কিসের দাগ? ছোট্ট এনিফা সবেমাত্র প্রথম শ্রেণীতে পড়ে। সে অবুজের মতো এক অদ্ভুত প্রশ্ন করে বসেছে। এদিকে ইসমার হাসি খুশি মুখ মুহূর্তেই মলিন হয়ে যায়। সবার মাঝে লজ্জা পাচ্ছে। ঘরের বাতাসও যেন ভারী হয়ে উঠল। তাহিয়া খাতুনের চোখ টলমল করছে। তার মনে হয়ে গেছে রাহাত কিভাবে খুশি নিয়ে এগিয়ে এসেছিল। মেয়েকে বাঁচাতে ধরতে গিয়ে রাহাতের আংটি আঁচল লেগে সারা জীবনের মতো এই দাগ তৈরি হয়ে গেছে। তাহিয়া খাতুনের বুক কামড় দিয়ে উঠছে। সেদিন যদি তাহিয়া খাতুন না থাকতো তবে কি হতো? ইসমাকে হয়তো রাহাত রাগের মাথায় মেরেই ফেলতো, আর না হয় আরও বড় বিভৎস ঘটিয়ে ফেলতো। ওসামা খন্দকার ভাগ্নিকে কোলে বসিয়ে ছোট ছোট চুলগুলোতে হাত বুলিয়ে নরম স্বরে বলল, মামনি, তোমার মনে আছে একবার তোমার ইমরান ভাইয়া পড়ে গিয়ে খুতনিতে কেটে গিয়েছিল? তোমার কি সেই কথা মনে আছে? একরাম সোফা থেকে লাফিয়ে উঠে বলল, মনে আছে। একরানের অনেক ব্লাড লস হয়েছিল। আম্মু কত কান্না করেছে। বাবা অফিসে ছিল। মামা কোলে করে
ইমরানকে হসপিটালে নিয়ে গেছে। ইমরান থুতনিতে হাত রেখে বলল, আমার তো এখনো দাগ রয়ে গেছে। এনিফা ওপর নিচ মাথা নাড়িয়ে বলল। আমার একটু একটু মনে পড়ছে। ওসামা খন্দকার মৃদু হেসে বলল, তোমার ভাইয়া যেমন পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তোমার মামিও পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তখন দাগ হয়ে গেছে। বুঝতে পেরেছ আমার ছোট মা? এনিফা দুই গালে হাত রেখে বলল। ও ওসামা নিজের রুমে যেতে যেতে বোনকে উদ্দেশ্য করে বলল। তুলি, আমার রুমে আসো। তুলি ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালো। টুসি কোথায়? ভাইয়া, টুসি তামান্নাবুর সাথে। আপু, আজ এত দেরি করছো কেন হসপিটাল থেকে আসতে? আপু একটা কাজে গেছে ভাইয়া, সাথে দুলা ভাইয়ের টুসিও আছে। তোমার পড়াশোনা কেমন চলছে তুলি? চলছে ভালোই। শুধু ভালো বললেই হবে না, তুমি মেডিকেলে টিকতে হলে পরিশ্রম আরও বাড়াতে হবে। তোমার জন্য কিছু বই এনেছি। পরিশ্রম বলতে জান কুরবান করার কথা বলিনি, শুধু বলেছি আরেকটু মনোযোগী হও। মাথায় থাকবে ভাইয়া। যা দরকার হয় বাবাকে জানাবে। কাকু তো আছেই, আপুর সাহায্য নিবে মাঝে মাঝে। আমি যেখানেই থাকি তোমরা দুজন আমার কাছে যে কোনো প্রয়োজনে কল করবে, রাত হোক দিন হোক। তুলি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বলল, এবারেও কি অনেকদিন পর বাড়ি ফিরবে? আমার প্রফেশনই এমন বোন, মন খারাপ করে না। সুযোগ মিললে তাড়াতাড়ি আসবো। তোমার ভাবিকে বলো আসতে। আধার রাতের জ্যোৎস্নায় মন মাতানো শীতল বাতাসে একটা ঘ্রাণ ভেসে আসছে ধীরে ধীরে। উসামা খন্দকার বারান্দায় দাঁড়িয়ে নাসারন্ধ্র ট্রেনে নিল সে মোহনীয় ঘ্রাণ। টিমটিমে চাঁদের আলো বারান্দার গ্রিল ভেদ করে ভেতরে ঢুকে এসেছে। মৃদু আলো আধারের মাঝে সেই ঘ্রাণ মিলিয়ে গেল। মেজরের সামনে দাঁড়িয়েছে তার নরম মনের রমণী। এই নরমিয়াত রমণী এখন মেজরের গোপন ঘরে বাস করে। মেজর ক্রমে ক্রমে ধাবিত হয়ে গেছে এই ইসমা খাতুনের ওপর। গায়ে তার সাদা জর্জেট কাপড়ের থ্রি পিস, গোল গোল মুখে ওড়না পেঁচিয়ে হাজির হয়েছে। নরম নরম চাহনি তার। চাঁদের এক ফালি আলো ঠিকরে পড়ছে সাদা জামা পরা ইসমার ওপরে। মেজর ডান হাতে ওড়না সরিয়ে হাত গলিয়ে দিল চুলের ভাঁজে। প্রথমবারের মতো ললাটে চুমু এঁকে দিল। ডান হাতের আঙুল ধীরে ধীরে চুলের গোড়ায় স্পর্শ করল। মেজর আরেকটা চুমু দিল গালের কাটা দাগে। এই দম্পতির উপর হয়তো অঝোর ধারায় রহমত বর্ষিত হচ্ছে। যেখানে প্রকৃত শান্তি সেখানেই তো রহমত। মায়া মায়ার চোখে মেজর গাঢ় চাহনি নিক্ষেপ করল মায়াবতী মেয়েটার ওপর। এত মায়া কোথা থেকে আসে উসামা খন্দকার জানে না। বারান্দার লাল পর্দা বাতাসের দোলায় দুলে উঠল। আরেকটু জোরে বাতাস আসলো। এই বাতাসের জাপটায় লাল পর্দার নিচের অংশ উড়ে গিয়ে পড়ল ইসমার ওপর। দণ্ডায়মান ইসমা নিজের হাত দিয়ে পর্দা সরানোর আগেই মেজর হাত দিয়ে পর্দা নিচে নামিয়ে দিল। কিছু চুল মুখের সামনে পড়ে আছে। একটা কোমলমতি মুখ বের হয়ে আসলো পর্দাটা সরানোর সাথে সাথে। কিছু সেকেন্ডের ব্যতিক্রমে খাতুনের চেহারায় এত গ্লো করছে কি করে? একটু আগেই তো দেখলো, তখন তেমন জৌলুসতে ধরা পড়েনি। নাকি মেজরের চোখে উল্টাপাল্টা দেখে, কে জানে। মেজর শব্দ করে আরেকটু চুমু দিল অপর গালে। ইসমা থম মেরে দাঁড়িয়ে আছে। চোখের বড় বড় পাপড়ি নাড়িয়ে নাড়িয়ে দেখে যাচ্ছে সুঠাম দেহের অধিকারী মেজর স্বামী ও তার কাজকর্ম। এই খাতুন, এই খাতুন। থতমত খেয়ে ইসমা বলল, জি জি। তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে মনে হচ্ছে। ক্যাপ্টেনের রোগ আমার উপর ট্রান্সফার হয়েছে। মনে হচ্ছে কষ্ট হবে। বোকা প্রশ্ন করলো ইসমা। হ্যাঁ, মনেই তো হচ্ছে। ক্যাপ্টেনও বাড়ি যাওয়ার জন্য ছটফট করে। শুধু ক্যাপ্টেন নয়, সবাই এমন করে। তোমাকে দূরে রাখবো না, কোয়ার্টারে নিয়ে যাব তোমাকে। গালে হাত দিয়ে কিছু বলতে নেবে তখনই এক পবিত্র ধ্বনি কানে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেজর কথা গুটিয়ে নিল। ঠোঁট নাড়িয়ে কে জানি বলছে, হাত দিয়ে স্ত্রীকে বেষ্টনী করে রেখেছে। আপনি কি পড়লেন? আজানের জবাব নিয়েছি। আজানের শেষে আর একটা দোয়া আছে, সেটা পড়েছি। এই দোয়ার অনেক ফজিলত। আমি পারি না, আমাকে শিখিয়ে দিবেন?
অবশ্যই শিখাবো। তুমি শিখতে চাও? হ্যাঁ, শিখতে চাই। ছোটবেলায় মক্তবে গিয়েছি, তবে এত কিছু শেখা হয়নি। আপনি তো অনেক কিছু জানেন। আমি বেশি কিছু জানি না, টুকটাক জানি। এই ইসমা খাতুন। ইসমা আশ্চর্যিত। মেজরের হয়েছে কি? কেমন করে জানি ডাকছে। মনে হচ্ছে অনেকদিন পর মন খুলে প্রাণ বন্ধ হয়ে কথা বলছে। সাথে কিছুটা বিমোহিত করার টেকনিক তো রয়েছেই। জি বলুন। চাঁদের আলো পড়লে এই মুখমণ্ডল এত স্নিগ্ধ দেখায় কেন? শাহাদাত আঙুল দিয়ে নাকে টোকা মেরে চলে গেছে নামাজে উত্তর না শোনেই। মেজর বের হচ্ছে আর তামান্না টুসি ভেতরে ঢুকছে। এই ব্ল্যাক ডায়মন্ড, কি বলবে আপু? বাসায় দেরিতে আসবি? কেন? কাজ আছে তাই। বিড়বিড় করে ওসামা বলল। 2 দিন পর চলে যাব, আর এখন বলছে বাসায় দেরিতে আসতে। নামাজ না হলে মিনি কিয়ামত হয়ে গেলেও ঘর থেকে বের হতাম না। সালাত শেষ করেই ফুটটুস করে রুমে ঢুকে যাব। তুলতুলে একটা বউ এনে দিয়ে এখন বলে এই ব্ল্যাক ডায়মন্ডের বাসায় দেরিতে আসবে। আল্লাহ, এই অবিচার তুমি সইবে না আল্লাহ। আমি এক বকা খাতুনের জামাই। এই মেয়ে বকা হলেও আমাকে কি করছে তুমি জানো? রাহাতকে খুঁজতে খুঁজতে জরিনা আমবাগানে এসে দেখে লম্বা হয়ে রাহাত মাচায় শুয়ে আছে। পাশে কতগুলো পোড়া সিগারেটের শেষ বিন্দু পড়ে আছে। আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ অবস্থায়। ছেলের এমন নাজেহাল অবস্থা দেখে জরিনার বুক কামড়ে ধরেছে। মাতৃসত্তা হু হু করে জেগে উঠেছে। রাহাতের পাশে বসে ডাক দিল। বাজান, ভাত খাইতি না? বীজ দাও মা, খাইয়া মইরা থাকি। জরিনা হাউমাউ করে কেঁদে ফেলল। রাতের নিরিবিলি পরিবেশে জরিনার কান্না যেন ভুতুরে আওয়াজে রূপান্তর হয়েছে। হেঁচকে তুলে কাঁদতে কাঁদতে জরিনা ছেলেকে ধরে বলল। বাজান, কি করতেছস? ঠিক কইতাছি গো মা, আমার সব শেষ। আমার কিছুই নাই, আমার ইসমা নাই। জরিনা মুখ চেপে কাঁদছে। রাহাত বাড়ি ফিরল কি ফিরল না এ নিয়ে সুমির কোনো মাথা ব্যথা নেই। খাওয়া দাওয়ার ব্যাপারেও একই অবস্থা। আম্মা, তুমি না কইছিলা সন্তান হইলা বংশের বাত্তি, বংশের প্রদীপ। সন্তান সন্তান কইরা আমার জীবনের প্রদীপ একেবারে নিভে গেল। রাহাতের কথার ধরন পাল্টে গেছে। ইসমার মতো শুদ্ধ করে কথা বলছে এখন। জানো মা, সন্তান সবার পেট থেকে বের হলেই জন্মগতভাবে আদর্শ হয়ে ওঠে না। একজন আদর্শ মায়েরও দরকার হয়। সুমি আদর্শ বউ না, আদর্শ মাও না। আদর্শ মা হতে পারতো ইসমা। আমাকে তোমরা অনেক তাড়াহুড়ো করে সুমির সাথে বিয়েটা করিয়ে দিলে। আর কিছু বছর অপেক্ষা করলে কি হতো? ওই পাড়া জয়নালের বউয়ের 12 বছর পরে ছেলে হয়েছে। আমার আর ইসমার হয়তো আরো বছর খানেক পরে বাচ্চা হয়তো। কি করলাম আম্মা, কি করলাম আমি? জরিনার মুখে তালাবদ্ধ। ইসমার শেষ কথা মনে পড়ছে। যাওয়ার সময় বলেছিল, আমার কথা আপনার একদিন হলেও মনে পড়বে। জরিনার পলকে পলকে ইসমার কথা মনে পড়ে। ইসমা থাকাকালীন সময় জরিনার উপর এত চাপ পড়তো না। এখন রান্নাঘরে পাতা ঠেলে রান্না করতে হয়। সুমি মন চাইলে কাটাকাটি করে দেয়, না চাইলে নাই। জরিনা চোখের পানি মুছে রাহাতকে নিয়ে বাড়ি গেল। ইসমার কষ্ট, দীর্ঘশ্বাস আর অন্তরের বদদোয়া লেগেছে। ইসমা চলে গেছে বেশি দিন হয়নি। এর মাঝে রাহাতের পরিবারের শান্তির দুর্ভিক্ষ লেগেছে। আজ ইসমা করে জান দিলে কি হবে? ইসমা যখন মাটি কামড়েছিল তখন মেয়েটার কলিজায় আঘাত দিতে দিতে শেষ করেছে। ইসমা তার কাঙ্ক্ষিত জায়গায় আছে। এক শান্তিপূর্ণ পরিবার পরিবেশ পেয়েছে। সাথে পেয়েছে এক সাহসী সৎ চরিত্রবান পুরুষ। তামান্নার স্বামী আরিফ ওসামা খন্দকারকে ধরে বেঁধে মসজিদ থেকে বের করে তাদের বাসায় নিয়ে গেছে। তামান্না বলে দিয়েছে ওসামাকে ঘন্টা 2 জন্য আটকে রাখতে। আরিফ করলেও তাই। মেজর ক্ষণে ক্ষণে বের হতে চাইছে। একরাম, এলিসা, এনিফা কালো মামার সাথে কথা বলে পার করে দিল অনেকটা সময়। এনিফার ভীষণ মন খারাপ। আম্মু বলেছে ঘুরতে নিয়ে যাবে, অথচ নানুর বাসায় গিয়ে বসে আছে। ওই বাড়ি থেকে তামান্না আরিফকে কল করে বলল ব্ল্যাক ডায়মন্ডকে ছেড়ে দিতে। ওসামা ছাড়া পেয়ে এক প্রকার লাফিয়ে দরজায় গেল। মন টিকছে না এখানে। আরিফ ডেকে বলল, মেজর শালাবাবু, আজ তোমার পকেট ফাঁকা করবে। এনিফা মামার সাথে ছুটল। তামান্না ওসামাকে দেখেই পথ আটকে দাঁড়িয়েছে। মেজর ভ্রুকুচকে তাকিয়ে আছে। বর্ডার গার্ডের মতো দাঁড়িয়েছো কেন? ইসমাকে হুড়পড়ির মতো সাজিয়ে বসিয়ে রেখেছি তোর রুমে। তো কি হয়েছে? আমাদের পারিশ্রমিক চাই। আমি
তুলি টুসি তিনজনকে বেশি না, 50,000 দিলেই হবে। আমি মেজর না, টাকা ধরার গাছের প্রহরী। যখন টাকা চাইবে তখনই গাছ থেকে টাকা ছিঁড়ে তোমার হাতে দিব। তামান্না খেকিয়ে বলল, তোর কাছ থেকে আমরা কবে টাকা চেয়েছি? এই যে আজকে চাইলে। কোনো কথা হবে না। এনিফা, তোমার মামিকে নিয়ে চলো আমাদের বাসায়, ও একা একা ঘুমাবে। তুই সেনা নিবাসে চলে যাওয়ার পর ইসমা এই বাড়িতে আসবে। এনিফা মামির কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই ওসামা ধপ করে এনিফাকে করে তুলে নিল। আমার সাথে এমন করছো কেন আপু? যাও, এবার রেশন তুলে তোমার বাসায় পাঠিয়ে দিব। তোর রেশনের গোষ্ঠী কিলাই আমি। টাকা বের কর চান্দু। মালিয়া খানম সম্পূর্ণ কথা না জেনে এগিয়ে এসে বলল, আমার কালো মানিককে তোরা বিরক্ত করছিস কেন? তোমার কালো মানিককে বলো আমাদের টাকা আমাদেরকে বুঝিয়ে দিতে। কিসের টাকা? আমাকে বলো, আমি দিয়ে দেই। উফ, খালামণি সরো তো। মোবারক খন্দকার হাতে বই নিয়ে হেঁটে এসে বড় বড় চোখ করে বলল, তামান্না, তুলি, টুসি যদি টাকা পাই, আমি কেন পাবো না? আমিও টাকা চাই। মোশাররফ খন্দকারও টাকার ভাগ চাইছে, অথচ দুই ভাই জানে না কিসের টাকার জন্য ওসামাকে আটকে রেখেছে। এ আসমান, টাকা দিয়ে দে, আমাদেরকেও দিতে হবে। আমরা কি নদীর জলে ভেসে এসেছি নাকি? মোবারক খন্দকারও বড় ভাইয়ের সাথে সুর তুলে বলল, হ্যাঁ, টাকা দিয়ে দে তাড়াতাড়ি। আসমানের টাকা অনেক দিন হলো পেটে পড়ে না। এত ভালো মানুষ হয়ে থাকতে পারবো না বাপু। তামান্না মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তারা একটু মজা করতে চেয়েছে, বাবা চাচা বাম হাত ঢুকিয়ে সব এলোমেলো করে দিচ্ছে। মানজিয়া খানম কটমাট করে স্বামীকে বলল, উপন্যাস পড়ে দিন কাটিয়ে দেই, সেই লোক এসেছে ছেলে মেয়েদের সাথে পাল্লা ধরে টাকা দাবি করতে। স্ত্রীর ঠ্যাডামি শুনে মোবারক সাহেব ভোতা মুখে চলে গেছে। মানজিয়া খানম বড় বোনের উদ্দেশ্যে বলে গেল, আবার তোমার জামাইকে এখান থেকে নিয়ে যাও। বাবা চাচা চলে গেলেও তামান্না হাল ছাড়ছে না। তুলি টুসি এতক্ষণ দূরে ছিল, তামান্নার হাতের ইশারায় কাছে এসেছে। এনিফাকে কোলে নিয়ে মেজর দরজার সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, টাকা দিব, তবে টাকার মান কমাও। 1 টাকাও কমানো যাবে না। আপু, তুমি এত নির্দয় হলে কি করে? টাকা দিবি নাকি ইসমাকে নিয়ে যাব? মেজর বিড়বিড় করে বলল, কি এক হুমকি দিচ্ছে! বন্দুকের হুমকিও তো এত ভয় পাই না। এই কি বলছিস? মেজর ফোন বের করে তামান্নার স্বামীর কাছে কল করলো। কি শালা বাবু? আপু তো আমার উপর জুলুম করছে দুলা ভাই। আরে মিয়া, কিছু টাকা দিয়ে ভাগিয়ে দাও। তোমার ঘরে ফুল দিয়ে সাজিয়েছে, আমি ওদেরকে ফুল কিনে দিয়েছি। সি, এসব কি বলছেন আরিফ ভাই? ফলু টুল দিয়ে সাজাতে বলল কে? তোমার বোনের মাথায় শুধু শয়তানি বুদ্ধি কিলবিল করে। তার টাকার দরকার হয়েছে, লাগবে 20,000, আমি দিয়েছি, সেটাও নিয়েছে। এখন আবার তোমাকে ধরেছে। এমনি ওরা দুষ্টুমি করছে, ওই 1,000 খানেক টাকা দিয়ে বিদায় করে দাও। ইলিশা জ্ঞান করছে সেখানে যাওয়ার জন্য। কি বলছিস তোরা? ঝাড়ি দিয়ে তামান্না জিজ্ঞেস করলো, আমাকে রুমে যেতে দাও, কার্ড তোমাদের হাতে তুলে দিব। তামান্না সন্দেহী গলায় বলল, যা বলছিস তার খেলাপ যেন না হয়। হবে না। ঠিক আছে, যা। তামান্না সাইডে দাঁড়িয়ে আবার দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। হাসি দিয়ে বলল, একটু কাজ আছে। অতঃপর তুলিকে ডেকে লাল পাতলা ওড়না ইসমার মাথায় দিয়ে দাঁত বের করে হাসি দিয়ে বলল, ব্ল্যাক ডায়মন্ড, আজ তোমাকে দেখে ফিদা হয়ে যাবে। বলেই তাড়াতাড়ি বের হয়ে আসলো। যা, এবার কার্ড বের করে দে। ওসামা খন্দকার কার্ড ছোট বোন তুলির হাতে দিয়ে বলল, যাও, যত খুশি খরচ করো, আমার পক্ষ থেকে তোমাদের ট্রিট দিলাম। তামান্না এনিফার হাত ধরে যেতে যেতে বলল, বেশি খরচ করব না রে ব্ল্যাক ডায়মন্ড, তোর বউকে পরি বানিয়ে দিয়েছি। পুরো কাঠ খরচ করে ফেললেও আমাদের পারিশ্রমিক পুষিয়ে যাবে। তাহিয়া খাতুনকে গেস্ট রুমগুলোর সবচেয়ে ভালো রুম দেওয়া হয়েছে। এনিফা আজও তাকে টেনে টুনে তাদের বাসায় নিয়ে গেছে। তুলি আর টুসি দিতে চায়নি। তারা ভেবেছে আজ তাহিয়া খাতুনের সাথে থাকবে, কিন্তু এনিফা আর তার মা ঠিক জোরাজুরি করে নিয়ে গেছে। সেন্টার টেবিলে খাবার রাখা। মেজর ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে গামছা দিয়ে মুছতে মুছতে ফোনে কথা বলছে। মেজর উসামা খন্দকার স্পিকিং। স্যার, আপনি ক্যাপ্টেন রিয়াদকে
সিলেক্ট করতে নিষেধ করেছেন? হ্যাঁ, ক্যাপ্টেনের জায়গায় আমি যাব। কিছু মাস আগে ক্যাপ্টেন আহত হয়েছে, তাই সে না গেলেই ভালো হবে। ওকে স্যার। ফোন রেখে মেজর ভাতের প্লেট হাতে উঠিয়ে নিল। আলতো হাতে ফিনফিনে পাতলা ঘোমটা ফেলে দিল। ইসমার আখিদয় নিচের দিকে অবনত। প্রথম লোকমা স্ত্রীর মুখে উঠিয়ে দিল। কোনো বাক্য ছাড়া দুজনের খাওয়া শেষ হলো। ওসামা প্রতিটা লোকমা খাতুনের মুখে উঠিয়ে দিয়েছে খুব যত্ন করে। ইসমার গায়ে গাঢ় নীল রঙের লেহেঙ্গা। তামান্না অনলাইনে অর্ডার করেছে ইসমার জন্য। তুলি টুসি তামান্না তিনজন পছন্দ করে এই লেহেঙ্গা নির্ধারণ করেছে। ঘর জুড়ে লাল গোলাপ, রজনীগন্ধা, ঝাড়জেবা ফুলের আধিপত্য। সেই সাথে আছে আরও হরেক রকম ফুলের সমাহার। নীলপরি বসে আছে মেজরের রুমে। সেদিন এই রুম যেমন করে সাজিয়েছিল, আজকে তার চেয়েও আরও স্পেশাল করে সাজিয়েছে। আরিফ একজন লোক ঠিক করে দিয়েছে। সেই লোক ফুল দিয়ে ডিজাইন করেছে মেজর ওসামা খন্দকারের ঘর। তামান্না 2 দিন আগে তুলি টুসি দুজনের সাথে পরামর্শ করে আজকের এই আয়োজন করেছে। মেজরের চোখ ঘুরে ফিরে তার বধূর দিকেই বারে বারে ফিরছে। পুষ্পরাজের সৌরভ মৌবৌ করছে। মেজর ধপাস করে ইসমার পাশে গা এলিয়ে দিয়ে ছন্দে ছন্দে কবিতার মতো গাইল। তুমি ছিলে আমার ভাগ্যে, এসেছো ঠিক টাইমে, যে তোমার হাত ছেড়েছে সে থাকবে হতাশার সাগরে। তুমি আমি থাকবো সুখে আনন্দে, রয়ে যাবে এই বুকে আগলে থেকে। খাতুন তুমি জাদু জানো, ধীরে ধীরে গভীর মায়ায় জড়িয়ে যাচ্ছি। এর কারণ কি তুমি বলতে পারো? তুমি হাসলে মুক্ত গড়িয়ে পড়ে, তোমার কথায় দুটি ছড়িয়ে পড়ে। কুড়িয়ে পেয়েছি বকুল ফুল, সেই বকুল ঝরে গেছে, ঝেড়ে ফেলেছে কেউ। আমি আজলা ভরে উঠিয়েছি বকুলের ঘ্রাণ, বকুলের সৌন্দর্য কেবল আমার জন্যই বরাদ্দ।